প্রতিদিন বিকেলবেলাতেই আকাশ একেবারে ভেঙে বৃষ্টি পড়ছে। এক এটা একেবারে নিত্যদিনের একটা চিত্র হয়ে গেছে আজকে বিগত 10 দিন যাবৎ। প্রতিদিনই বিকেলবেলাতে বৃষ্টি আসছে। আমি কলেজ থেকে ফিরে ছাদে একটু কাজ করব, একেবারেই করতে পারছি না, প্রচণ্ড কাজ জমে আছে ছাদে। আজ একটু ফাঁকা পেয়েছি। এখন বাজে বিকেল 4টা, আকাশ মেঘলা অলরেডি, বৃষ্টি যে কোনো সময় নামবে, মানে একেবারেই মেঘলা আকাশ। তারপরও ছাদে চলে এসেছি, টুকটাক অনেক কাজ জন্মে আছে, সেগুলোকে শেষ করতে হবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। আমার শসা গাছ হয়েছে এবার আমার ছাদ বাগানে প্রায় 3 থেকে 4টা। একটু ডগাটা ভেঙে দিলাম যাতে শাখা প্রশাখা বের হয় ভিউয়ার্স বন্ধুরা, এবং অসংখ্য শসা বের হচ্ছে প্রতিটা গিটায় গিটায়। এই জন্য, আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরপরে আমরা প্রত্যেকটা ছাদ বাগানীদের আমাদের প্রত্যেকটা মুহূর্তের একটা কাজ, প্রতিদিনের কাজ। এই যে বৃষ্টির পরবর্তী সময়গুলোতে ছত্রাকের আক্রমণে গাছ কিন্তু একেবারেই নষ্ট করে দেয়। সেই জন্য ছত্রাক যাতে না হয়, ছত্রাকের আক্রমণে গাছগুলো যাতে বিনষ্ট হতে না পারে, ফলন যাতে কমে না যায়। আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে, বেগুন গাছে এই সময়টায় পোকা লাগে, যেহেতু স্যাঁতসেঁতে। সব দিক বিবেচনা করে এই বৃষ্টির সিজনে প্রতি 3 দিন পর পর অবশ্যই একটু ছত্রাকনাশক আপনারা ইউজ করবেন। আমি আজকে রাসায়নিক না, সম্পূর্ণ জৈবভাবে আজকে বাগানে একটু পরিচর্যা করব। নিম অয়েল দিব, সাথে কি কি মিশাবো সেটা পরবর্তীতে আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। এখন ধাপে ধাপে বাগানে যে কাজগুলো অসম্পূর্ণ আছে, বৃষ্টির আগে সেগুলো করে নেই ভিউয়ার্স বন্ধুরা। প্রচুর আগাছা জন্মে গেছে এই বৃষ্টির সিজনে, এটা একটা মানে প্রধান সমস্যা। বৃষ্টির এই নাইট্রোজেন সমৃদ্ধ পানি পেয়ে এই গাছগুলো, মানে আগাছাগুলো কেমন যেন বাড়তে শুরু করে দেয়। যেহেতু প্রচুর খাদ্য আছে আমাদের ছাদ বাগানের প্রতিটা মাটিতে, এবং জৈবভাবে যেহেতু চাষ করি আমরা, প্রচুর খাদ্য আমাদের মাটিতে। সেই খাদ্যের যে পেয়ে, বৃষ্টির পানি পেয়ে তারা বেড়ে ওঠে। কি করে আমরা সেগুলোকে কাজে লাগাবো সেটাই করছি এখন। এই যে ঘাসগুলো, লতাপাতাগুলো বের হচ্ছে বিভিন্ন বেড থেকে, সবজি গাছের গোড়া থেকে, সেগুলো কালেক্ট করছি। যেহেতু এখন রোদ নেই, এটা শুকানো যাবে না, প্রচণ্ড রোদ হলে এটা শুকিয়ে মালচিং করতে পারতেন, প্রচণ্ড গরমে গাছগুলো রক্ষা পেত। আর এখন আমি যেটা করব, পানিতে ভিজিয়ে রাখবো, এটা দিয়ে চমৎকার একটা জৈব তরল সার হবে, কাজেই আগাছাও কিন্তু ফেললাম। এটা আমার একটা কচুর বেড, এখানে লতি হবে, মানে লতা কচুর জন্য এই বেডটা রেডি করা ছিল। গত বছর হয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ লতি আহরণ করতে পারিনি। এইবার দেখলাম শুরুতেই প্রচুর ফলন, সেই জন্য বেডটাকে একটু ঠিকঠাক করে দিয়ে একটু সার প্রয়োগ করবো। আর যেহেতু বৃষ্টির সিজন, এত পানি দিতে হচ্ছে না। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যারা লতি চাষ করতে চান আপনাদের ছাদ বাগানে, অবশ্যই অবশ্যই মাটিটা সব সময় ভিজা রাখবেন, এবং সব সময় কাদাযুক্ত মাটি গোড়ায় একটু দিয়ে বেঁধে দিবেন। তাহলে হবে কি, সুন্দর লতি বের হবে। আর লতি কাটারও একটা সিস্টেম আছে, যখন হারভেস্ট করব অবশ্যই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে হারভেস্ট করছি না, আজকে লতির বেডটা সুন্দর করে আগাছা পরিষ্কার করে দিয়ে একটু সার প্রয়োগ করে দিব। আর অসংখ্য এই মেঠে আলুর ডালপালা গজিয়ে যাচ্ছে, এটা যাতে বাড়তে না পারে কেটে রাখবো ভাবছি এই বছর। গত বছর একেবারে আমার বাগানটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল, ঝোপঝাড়ে পরিণত হয়ে গিয়েছিল। এবার যাতে হতে না পারে, সেজন্যই মাঝে মাঝে মেটে আলুর গাছটা কেটে একটু খাটো করে রাখবো, যাতে অন্য গাছের উপর সেটা দিয়ে বইতে না পারে, এবং অন্য গাছে যাতে ফলন নষ্ট না করতে পারে। গত বছর সাজনা গাছের উপর দিয়ে মেটে আলুর গাছটাতে চলে যাওয়াতে আমি কিন্তু গত বছর সাজনা পাইনি। ভাবছি এবার যাতে সাজনা পাই, সেই জন্য সাজনা গাছটাও একটু ঠিকঠাক করব। আর যাতে সাজনা গাছটা ঢেকে না দেয়, সেই জন্য প্রতিবার, মানে প্রতি 15 দিন অন্তর অন্তর এই মেটে আলুর গাছটা আমি কেটে দিব। এই যে যেভাবে কেটে দিচ্ছি, কারণ মাটির নিচে আলু আছে, এটা আস্তে আস্তে তো বড় হবেই। তবে ডালগুলো রাখলে সেখান থেকে খাদ্য পেত। মেটে আলু তো মাটির নিচেই আছে, মাঝে মাঝে ডালপালা বের হবে, কেটে দিব। কিন্তু আমি বেশি ফোকাস করছি আমার লতির ওপর। লতিগুলো এত চমৎকারভাবে বেড়ে উঠছে, এত লোভ হচ্ছে
যে ভাবলাম এটা আর অবহেলায় ফেলে রাখা যাবে না, একটু যত্ন করতে হবে। এই যে ডালটা আমি কেটে দিলাম, গোড়াটা কিন্তু পরিষ্কার করে দিলাম। এই যে পরিষ্কার করলাম, এই গোড়ার চতুর্দিক থেকে কিন্তু লতি বের হবে। এই যে গোড়াটা পরিষ্কার করে দিয়েছি, ডালটা ভেঙে দিয়ে একেবারে কোনো অংশই রাখিনি, পুরোটাই কিন্তু কেটে দিয়েছি। একদম চকচক করছে কিন্তু গোড়ার অংশটা, এবং দুই দিক থেকে তিনটা লতি দেখা যাচ্ছে। যাই হোক, আমি ফোকাস করতে পারিনি, তিনটা লতি বের হচ্ছে। এই পরিষ্কার করে দিয়েছি বলে আরো বেশি পরিমাণ লতি বের হবে। এবং লতি যখন কাটবো, কাটারও একটা সিস্টেম আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আগেই বলেছি। এখন পরবর্তীতে আরেকটা কচু গাছের ডাল আমি কেটে দিব, এবং কি করে কেটে দিচ্ছি সেটা আরেকবার একটু আপনারা খেয়াল করুন। আমি কি করে ডালটা কাটছি, এবং আপনারা তাই করবেন, তাহলে অসংখ্য লতি আপনাদের বাগান থেকে, একটা গাছ থেকেই পাবেন। দেখাচ্ছি, আমি একটু ফোকাস করে নেই। এই যে এই ডালটার কথা বলছি, দেখেন ডালটা কিন্তু আমি কেটে দিলাম গোড়া থেকে। কেটে দিয়ে এখন আমি হাত দিয়ে ওই অংশটা কিন্তু একেবারেই তুলে নিব ওখান থেকে, যাতে গোড়ায় কোনো অংশ না লেগে থাকে একটা ডালের। এই যে ওপেন করে দিলাম, এক্সপোজ করে দিলাম ডালটা কেটে, এখান থেকে কিন্তু অসংখ্য লতি দুটো তিনটে করে বের হবে ইনশাল্লাহ। এই যে চকচক করছে দেখেন, একটা লতি কিন্তু অলরেডি, ছোট একটা লতি বের হয়েছে, পাশে আরো দু তিনটে দেখা যাচ্ছে। এই জন্য আমি এক্সপোজ করে দিলাম, যাতে আরো দু তিনটে লতি বের হয়। আপনারা এভাবেই চাষাবাদ করবেন, এটা অবশ্যই ফোকাসে রাখবেন। যাতে অবশ্যই ডালটা যখন কাটবেন একটা কচু গাছে, সেই ডালটা অবশ্যই একদম গোড়ার সময় পরিষ্কার করে দিবেন, যাতে কোনো অংশ লেগে না থাকে। অসাবধানতা বশত একটা লতি ভেঙে গেছে, সেটা থেকে কি করে চারা করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। লতিটাকে সোজা করে না দিয়ে শুইয়ে দিয়েছি, এবং তারপর মাটি দিয়েছি, এবং প্রতিটা গিঁট থেকে কিন্তু শিকড় বের হবে, এবং এখান থেকে দুটো তিনটে চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাজার থেকে লতি, এইভাবে মোটা লতি কিনে আপনারা এইভাবে লতিরাজ কচুর চারা তৈরি করতে পারেন, এবং এই চারা থেকে এই সিজনে না হোক, সামনের সিজনে অবশ্যই লতি পাবেন আশা করছি। আমি একটা লতি থেকে দু তিনটে চারা হবে, এটা যেটা লাগিয়েছে, এবং চারাটা হোক অবশ্যই, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম ভিউয়ার্স বন্ধুরা, আজকে একটা নিম অয়েল দিয়ে সুন্দর একটা জৈব ছত্রাকনাশক আপনাদেরকে করে দেখাবো। আজকে তাই করছি। এই যে নিম অয়েলটা, এটা একদম 1 নাম্বার নিম অয়েল। আপনারা দেখে রাখুন কৌটাটা। এই নিম অয়েলের মুখটা যতটুকু 5 ml, সেই 5 ml আমি পুরো 2 ml নিয়েছি এখানে, যেহেতু পুরো বাগানে আমি স্প্রে করব, 10 ml নিয়েছি। সাথে আমি একটু একটু হচ্ছে NPK 0050 স্প্রে করব, 0050, যেহেতু প্রতিটা গাছে আমার এই ফুল চলে এসছে। 0050টা আমি নিম অয়েলের সাথে দিব। আর আরেকটা জিনিস আমি কি দিচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই 0050 কিন্তু প্রতি সপ্তাহে দেওয়া যাবে না, বা প্রতি ছত্রাকনাশকের সাথে দেওয়া যাবে না, এটা মাসে একবার। আপনারা আবার খেয়াল করে শুনুন ভিউয়ার্স বন্ধুরা, অবশ্যই মাসে একবার দিবেন, না হলে। আর এখন যেটা অ্যাড করলাম সেটা হলো একটু সামান্য সাবান, গুঁড়া সাবান, মানে যেটা দিয়ে কাপড় ওয়াশ করা হয়, সেই কাপড় ধোয়ার সাবান একটু দিলাম। এটা মিক্স করে প্রতিটা গাছে আমি স্প্রে করব। এবং বৃষ্টি পেয়ে যেহেতু আগাছাগুলো জন্মেছে, টুকটাক চেষ্টা করছি আগাছাগুলোও মাটি থেকে সরিয়ে দিতে। এবং আরেকটা কাজ করছি, এই বেডের চারপাশ দিয়ে একটু কলমি শাকের ডাল লাগিয়ে দিব। এই কলমি শাকের ডাল লাগালে এই বর্ষার সিজনে অটোমেটিক কিন্তু তাড়াতাড়ি ফলনটা আপনারা পাবেন। এই যে আমি একটু গর্ত করে নিচ্ছি, প্রতিটা গর্তে একটা করে ডাল বসিয়ে দিব। এই যে বসাচ্ছি, দেখুন ভিউয়ার্স বন্ধুরা, প্রতিটা এই 4 আঙ্গুল ফাঁক দিয়ে, 4 আঙ্গুল গ্যাপে গ্যাপে প্রতিটা ডাল আমি চতুর্দিক দিয়ে বসাবো, তাহলে একটা সিরিয়াল থাকবে। সামনে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আমি আদা লাগিয়েছিলাম। এইভাবে আমার মতো এরকম বেডে দুটো তিনটে ফসল আপনারা অনায়াসে করতে পারেন। মাঝখানে আমি আদা দিয়েছি, চতুর্দিকে আমি দিলাম হচ্ছে কলমি শাকের ডালটা। বর্ষার সিজনে এই ডাল থেকে কিন্তু
অতি দ্রুত কলমি শাক আপনি পেয়ে যাবেন যদি ডাল লাগাতে পারেন আমার মতো করে। ভিউয়ার্স বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পুরাতন এবং নতুন ভিউয়ার্স বন্ধুরা যারা আছেন আমাকে সাপোর্ট দিয়ে এতদূর নিয়ে এসছেন, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা। এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য নতুন ভিউয়ার্স বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে কলমি শাক লাগাতে লাগাতে বাড়ি চলে যাব, আর স্প্রেটা অবশ্যই করব। তবে স্প্রেটা এবার আর দেখাচ্ছি না ভিউয়ার্স বন্ধুরা, স্প্রেটা অবশ্যই করব ক্যামেরাটা বন্ধ করে। তারপর সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।